আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, টিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এই কথা, আমি ওয়াকারের কথাগুলোকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, সেলফ ইনফ্লিক্টিং, কন্ট্রাডিক্টিং, একটার সাথে আর একটা সামঞ্জস্য নাই কথাবার্তা। আমি জানি না এটা কি তাকে কোন স্পিচ রাইটার লিখে দিয়েছে নাকি নিজের থেকে লিখেছে। যদি কোনো স্পিচ রাইটার লিখে থাকে, সে হরিবল একটা জব করেছে। 1, 2, স্পিচ রাইটাররা স্পিচ লেখার পরেও তার কাছে যখন যায়, ওয়াকারকে তো এটার উপরে রিহার্সাল করতে হয়, এটাকে তো আবার ওটাকে কি বলে, এডিট করা উচিত ছিল, তার মন মতো করে প্রাঞ্জল করে বলার জন্য তার এগুলো করা উচিত ছিল। সেটা করে নাই, সে তার হোমওয়ার্কও করে নাই। হার্টের একটা রোগী, ওপেন হার্ট সার্জারি হয়েছে, ঠিক মতো সোজা হইয়া দাঁড়াইতে পারে না, ঘরের মধ্যে তাকে খেদমত করারও কেউ নাই। ঘরে ওই শেখ পরিবারের একটা হারামজাদি বসে আছে, ওর খেদমতও ঠিক মতো হয় না। এখানে লোকজন আমাকে বলে
মুসলিম ফ্যামিলিতে যারা বিয়া করছে তাদের কারো জীবনই নর্মাল না, সবগুলাই সুইসাইডাল। ওয়াজেদ মিয়া তো মানে এই হাসিনা তো ওয়াজেদ মিয়ারে মেরে ফেলাইছে, একেবারে রন্ধ্রে রন্ধ্রে মেরে ফেলাইছে। এবং এই এক হুবড়ি ওয়াকার, একেও তো মেরে ফেলবে। এবং নিউ ইয়র্কেও আছে দু একজন যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। এই নারায়ণ চন্দ্রপালের বংশর যে হারামজাদিদের যারা বিয়ে করেছে তাদের জীবন নর্মাল না, ওটা আলাদা সাবজেক্ট। এখন আমি ফিরে আসি ওয়াকারের কথায়। সে বলছে ডিজিএফআই, এনএসআই, সিআইডি এদের কর্মতৎপরতায় উনি একটা শৃঙ্খল জীবনযাত্রা পেয়েছিল দেশবাসী। আচ্ছা আমাকে একটু বলেন তো, সে কি এই গত 16 বছরের জীবনযাত্রাকে, সাপ্রেসড লাইফস্টাইলকে বলেছে যে আমরা একটা সুশৃঙ্খল জীবনযাত্রা দেখেছি, ভালো একটা জীবনযাত্রা দেখেছি, আমরা একটা ভালো শাসনামল দেখেছি? ওয়াকার কি এই কথাটা বলতে চেয়েছে? আপনার কি মনে হয়েছে সে যখন বলছে এদের তৎপরতার জন্য দেশে একটা স্বাভাবিক জীবনযাত্রা ছিল? আপনি কি মনে করেন গত 16 বছরে ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি এদের জন্য, এদেরকে কি আপনি বলবেন স্বাভাবিক জীবনযাত্রা ছিল? উনি কোন জীবনযাত্রার কথা বলছে? আপনার দৃষ্টিতে কি মনে হয়েছে কাজী আব্দুল্লাহ আল মামুন? ধন্যবাদ। আসলে যেটা উনি যে বক্তব্যগুলো দিয়েছেন এত সেলফ কন্ট্রাডিক্টরি, আর মানুষ এত কনফিউজ হতে পারে তার বক্তব্য দিয়ে, এটা পরিষ্কার। আর 2 নম্বর হলো, একটা জিনিস তো উনি সেন্ট্রাল পয়েন্টে যেটা হিট করছে সেটা হলো যে আগে আর বর্তমান। আগে বলতে যদি ধরে নেই গত 16 বছরের হাসিনার খুনি ফ্যাসিস্ট জমানা, ওইটাকেই উনি গ্লোরিফাই করার চেষ্টা করছে, এটাই বোঝা যাচ্ছে। আর এখন যেটা বোঝা যাচ্ছে যে এখন তারা প্যানিকে আছে, কাজ করতে পারতেছে না, 2 লক্ষ পুলিশ ওখানে আছে, হ্যাঁ যারা অন্যায়তার বিচার হবে। অর্থাৎ হলো আগে ভালো ছিল এখন খারাপ আছে, কাজে এখন ইউনাইটেড হইতে হবে, অর্থাৎ শক্ত হইতে হবে। অর্থাৎ ওই যে সামরিক বাহিনী কিংবা ওইরকম ভাবে একটা যে একটা অবস্থা তৈরি করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এবং ওটার জন্য কাকে দায়ী করতেছে উনি নিজেই বুঝতে পারতেছেন না। তবে উনি বলতে চাচ্ছেন এটার জন্য দায়ী হলো যে বর্তমান যে পলিটিক্যাল সিচুয়েশন, ইনডাইরেক্টলি ওটাই বোঝাতে চাচ্ছে না। আগের যে রেজিমের এই মুহূর্তে সে জনগণকে দোষ দিতে চাচ্ছে, এই মুহূর্তে দোষ দিতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এই মুহূর্তে দোষ দিতে চাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষাকে, এই মুহূর্তে উনার ব্যর্থতাটাকে কেউ যেন পয়েন্ট আউট না করে। সাবজেক্টটাকে আসলে এইরকম। এক্স্যাক্টলি সে থ্রেট করছে, সে টোটাল জনগণ থ্রেট করছে। এবং এরকম থ্রেটের কারণ হলো যে আপনি দেখেছেন যে ভারতের সেনাবাহিনী যেরকম এক ধরনের নির্দেশ দিয়েছে যে বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে নির্বাচন করে আসলেই তাদের সাথে তারা ভালো সম্পর্ক করবে। এখন মনে হয় যে আমাদের যে 2017 8ই এপ্রিলের যে এমইউ যে নির্দেশনামা, যে কন্ট্রাক্ট, সেটারই সে বাস্তব করার চেষ্টা করছে, কিন্তু মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। এটা কেউ মানবে না, কারণ আজকে তারা মানে সাধারণ জনগণ বুঝে গেছে যে এনএসআই, ডিজিএফআই এরা সম্পূর্ণ একটা মাফিয়া তন্ত্রের মধ্যে আছে। র্যাব থেকে শুরু করে সাধারণ মানুষ চায় এইগুলো সমস্ত ঢেলে সাজাতে হবে, ইনক্লুডিং আর্মি, পুলিশ। এই আর্মি জনগণের উপরে গুলি চালিয়েছে, এনএসআই, ডিজিএফআই দিকে শুরু করে ডিবি, সব পুলিশ সব ঢেলে সাজাতে হবে। আমরা বলেছি আমাদের প্রায় 2 কোটি শিক্ষিত যুবক আছে, অনতিবিলম্বে 20 লাখ ন্যাশনাল গার্ড তৈরি করা হোক। তার কাজেই এই তার যে ভিতরে যে দুর্বলতা একটা আছে, যে যখন নাকি মানুষ ভয় পায় মধ্যরাত্রে, যখন নাকি আপনি দেখেন গ্রামে হাঁটে, তখন নিজে কিন্তু কাশি দিয়ে নিজেকে একটু সান্ত্বনা করে। আমার মনে হচ্ছে সাইকোলজি, আমি সাইকোলজির ছাত্র ছিলাম, ফিলোসফি সাইকোলজিও পড়েছি, তো কাজেই আইনজীবী হিসাবে না, আমি সাইকোলজি হিসাবে যদি আজকে আমি বলি, তার সাইকোলজিক্যালি আমার মনে হচ্ছে সে নিজে আতঙ্কিত আছে। সে জানে যে তার কোনো ভয় ভীতিতে জনগণ আর পিছু হবে না। আমরা সবাই আবু সাইদের জেনারেশন হয়ে গেছে। আমাকে একটা কথা বলেন, উনি বলেছে ডিজিএফআই এই যে বাংলাদেশে মিডিয়াগুলোর গলা চিপে ধরেছিল, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া, এদের গলা চিপে ধরে প্রতিদিন তাদেরকে কল করে দিত, তাদেরকে সেন্সর করতো যে আপনারা এই নিউজ দিতে পারবেন, এই নিউজ এইভাবে দিতে পারবেন অথবা দিতে পারবেন না। এই কাজগুলো কে করছে? এই কাজগুলো কি ডিজিএফআই করে না?
এই কাজগুলো কি এনএসআই করে নাই? এই কাজগুলো কি ডিবি সিআইডি করে নাই? মানে এগুলো করছে তো, ওকে। এবং আরো একটা কথা, এখনো করছে ডিজিএফআই, ডিবি, সিআইডি, এনএসআই, এরাই তো সাগর রুনির হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দিয়েছে। কারা? এরাই তো দিয়েছে। ডিজিএফআই, ডিবি, সিআইডি এরাই তো করেছে। বিডিআর পিলখানা ম্যাসাকার, এই সাবজেক্টটাকে এতদিন ধামাচাপা দিয়ে কারা রেখেছে, কারা সাপ্রেস করেছে, কারা বারবার বলেছে এইটা করতে দেবে না, ওইটা করতে দিবে না। আপনাকে আমি ঠান্ডা মাথায় মনে করাইয়া দেই, ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশে যখন কথা বলতে গিয়েছে, তাদের সাথে ডিজিএফআই কোন রিটায়ার্ড ডিজি কে কথা বলতে দেওয়া হয় না। এর কারণ কি? এই সিদ্ধান্তটা কার ছিল? এই সিদ্ধান্তটা ছিল ওয়াকারের। ওয়াকার সিদ্ধান্ত নিয়েছে যে ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কমিশনের ইনভেস্টিগেটররা যেন ডিজিএফআই পুরানো কোন ডিজি কে ইন্টারভিউ না করে। কিন্তু এখন দেখেন এই বক্তব্যের পরে কি বেরিয়ে এসছে, একটি স্ক্রিনটা দেখেন। এই লোক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সে ছিল ডিজিএফআই ডিজি, তার বাসায় 2.5 কোটি টাকা জব্দ করেছে 2 দিন আগে। এতদিন সময় নিয়েছে কেন? সময় নিয়েছে বাসা থেকে টাকাগুলো সরাই দেওয়ার জন্য। অর্থাৎ তাদেরকে বলছে ওই যে 626 জনকে ক্যান্টনমেন্টে যেভাবে সরিয়ে রেখেছে, তো বলছে পুরানো ডিজি যারা আছো, আমি তোমাদেরকে আগস্টের 5 তারিখ থেকে এখন পর্যন্ত রক্ষা করছি, আর পারতাম না, তোমরা যে যেখান থেকে টাকা পয়সা সরাও। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল হাজার হাজার কোটি টাকা আর্ন করছে, লুকাইছে অবৈধভাবে, তার বালিশের নিচে লুকাইছে, বিদেশে পাচার করছে, ইন্ডিয়ায় লুকাইছে, সবকিছু করছে। এখন মাত্র 2.5 কোটি টাকা ধরার জন্য তুমি এখন রেট দিলা, ওয়াকার দেখাইলো আমি বিগ কাহুনা। আপনার কাছে কি সাবজেক্ট এরকম মনে হয় না কাজী আব্দুল্লাহ আল মামুন? তাই তো মনে হয়। 6 মাস পরে সেটা সরাইতে পারে নাই, এটা একটা আইওয়াশ। মানে এই যে গ্রেফতার করাইছে গত 2-3 দিন আগে 626 জন লোককে ক্যান্টনমেন্টের নিচে, তাদের হাজার গ্রেফতার করে নাই। লক্ষ্য করেন, টাকা জব্দ করছে কিন্তু তারা গ্রেফতার করে না। তার বউকে গ্রেফতার করে নাই, তার বউকেও গ্রেফতার করে নাই, তার আত্মীয় স্বজনকেও কেউ গ্রেফতার করে নাই, তার কোনো গ্রেফতার করে নাই। যদি এই টাকা আপনার ঘরে, আপনি যদি বাংলাদেশে যেতে চাইলে, আপনি শুধু গ্রেফতারই না, হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ে বেরি লাগাইয়া, প্রেস কনফারেন্স কইরা দেখাই এই যে জ্যাকব মিল্টন, এই যে জ্যাকব মিল্টন। তো আরো একটা কথা, এদেরকে আপনি বলছেন একে গ্রেফতার করবে, আপনি গ্রেফতারের কথা বলছেন। আপনি নিজে চিন্তা করে দেখেন, আগেকার যেই অবৈধ আইন মন্ত্রী ছিল আনিসুল হক, শুয়ারের বাচ্চা, বান্দির ভূত, এখন কোর্টে গিয়া ওই জাজের সাথে আর পিপির সাথে আলোচনা করে এই আইন ব্যবস্থাকে কেমনে আবার পুনর্বাসন করবে, ওনারা যদি আবার ক্ষমতায় আসে এটা এইভাবে কারেক্ট করবে, ওইটা ওইভাবে কারেক্ট করবে। এই শুয়ারের বাচ্চায়, হাতে হাত করা কুত্তার বাচ্চায় ওই কোর্টে গিয়া সে এখনো স্বপ্ন দেখে আবার সে আইনমন্ত্রী হবে, ও এটার থেকে এইটা করলে আমরা এখন আবার পুনর্বাসন করব। আপনি এই বিষয়গুলোকে, এই যে সালমান রহমান বা অন্যান্য মন্ত্রী, অন্যান্য এমপি যাদেরকে হাজতে নিছে, তাদেরকে কি ভ্যাকেশনে রাখছে মনে হয় না? আজকের আপনি হঠাৎ করে একটা কথা বলছেন, সাইফুলের বাসা থেকে 2.5 কোটি টাকা জব্দ করছে, কিন্তু তার আত্মীয় স্বজন, জায়গা জমি, অন্য কিছু কোনো কিছু জব্দ করা হয় না, কাউকে গ্রেফতার করা হয় না। টোটাল সাবজেক্টটা কি তাইলে আপনি যেটা বললেন আইওয়াশ, জাস্ট আইওয়াশ। এক্স্যাক্টলি, এছাড়া কি? আপনার মনে হয় না জেনারেল ওয়াকার এর চেয়ে একটু ভালো কিছু করতে পারে? এখন আপনি যেটা বলছেন, উনি নিজেও শারীরিকভাবে অসুস্থ, আর মানসিক ভাবেও তার যে ডোমেস্টিক অ্যাফেয়ার্স কিংবা তার পারিবারিক, সেটা দিকেও সে পর্যদস্ত। কিন্তু এটা তো সত্য কথা যে সে যা কথা বলে, যা মুভ করে, সেটা একদিনের না। এই যে আপনার বিডিআর জেনোসাইডের ঘটনার থেকে আজকে যদি হিসাব করেন 2009 থেকে, তো সে এতদিনে সে অভ্যস্ত, ব্রেন ওয়াশ হয়ে গেছে, তার কোনো সৃজনশীলতা নাই, কিচ্ছু নাই। কিন্তু এখন তার একমাত্র প্রভু দিল্লির যদি তাকে পুনর্বাসন করে, তাকে যদি বাঁচায়, সে ওইদিকে আছে, কিন্তু কেউ বাঁচতে পারবে না। আই এম শিওর অফ ইট। তারা যেন স্বপ্ন না দেখে, এবং যারা এখনো মনে করতেছে এই চুপ করে ঢুকে গেলাম,
আবার আমরা ক্ষমতা আসবো সেটা যেন না দেখে, আর কোনো ধরনের গৃহযুদ্ধ, কোনো ধরনের ইন্ডিয়ান আর্মি এসে দখল করবো এই স্বপ্ন যত না দেখে, তারা ঢুকতে পারবে, জীবন নিয়ে ফিরে যেতে পারবে না ইনশাল্লাহ, এই কথা বলে দিচ্ছি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পর রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি, কারা